নমস্কার, রহস্য রোমাঞ্চ আর অজানার সন্ধানে আপনার প্রিয় ইউটিউব চ্যানেল অজানা অভিযানে আপনাকে স্বাগত। আমি সন্দীপ রায়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের লেখায় একটি হাড়হিম করা রহস্য কাহিনী, গন্তব্য অজানা। বলে রাখা ভালো, এই গল্পটি আমার নিজস্ব সৃষ্টি এবং আমার ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও এটি আগে প্রকাশিত হয়নি। আজকের কাহিনীতে কণ্ঠদানে যারা সহযোগিতা করেছেন, অনিরুদ্ধ এবং অন্যান্য পুরুষ চরিত্রে আমি নিজেই অর্থাৎ সন্দীপ রায়, শ্রীময়ী এবং দিদুন আমার সহধর্মিণী শ্রেয়া। গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের নতুন নতুন গল্প লিখতে এবং বলতে অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, আজকের এই রহস্যের জাল ছিঁড়ে বেরোনোর আগেই জানিয়ে রাখি, আমাদের পরবর্তী রোমহর্ষক গল্পটিও আসতে চলেছে খুব শীঘ্রই। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক গন্তব্য অজানা। আলো নিভছে, যাত্রা শুরু অজানা অভিযানে। রাত তখন ঠিক 10টা বাজতে 20 মিনিট বাকি। হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি ঘড়ির দিকে তাকালাম। অফিস থেকে বের হতে দেরি হয়ে গেছিল। সারাদিনের ক্লান্তি শরীরে চেপে বসেছে। পায়ের তলায় পাথরের মেঝে, মাথার উপরে হলুদ আলোর বাল্ব, আর চারপাশে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা। মনে মনে ভাবলাম, এই সময় হাওড়া স্টেশন এত শান্ত থাকে? সত্যিই বড় অদ্ভুত লাগছিল। দুপুরবেলা এই স্টেশনে পা রাখার জায়গা থাকে না। কুলি, হকার, যাত্রী সব মিলিয়ে এক অবিরাম হইচই। কিন্তু এখন সেই চেনা গমগমে হাওড়া স্টেশন যেন কর্পূরের মতন উবে গিয়েছে। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। সেই করুণ ডাকটা প্ল্যাটফর্মের ছাদে ধাক্কা খেয়ে ফিরে আসছে বারবার। আমার নাম অনিরুদ্ধ, ব্যাংকে চাকরি করি, বয়স 33, ব্যান্ডেলে থাকি। প্রতিদিন হাওড়াই ট্রেন থেকে নেমে বাস ধরে সিটি সেন্টারে যাই, ফিরেও একইভাবে রোজ। কিন্তু আজ রাতে অডিট রিপোর্টের ঝামেলায় অনেকটাই দেরি হয়ে গেছে। সহকর্মী বিভাস বলেছিল, দাদা আজ রাতে লোকালটা ধরতে পারবেন তো? আমি হেসে বলেছিলাম, হ্যাঁ, এখন বেরিয়ে গেলে লাস্ট ট্রেনটা মনে হচ্ছে পেয়ে যাব। কিন্তু যখন প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম, ঠিক তার 5 মিনিট আগে শেষ লোকাল চলে গিয়েছে। 14 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। কিন্তু এই ট্রেনটা দেখে আমার প্রথমেই একটু অবাক লাগলো। কামরাগুলো পুরনো আমলের, ট্রেনের গায়ের রং ঘন সিঁদুরের মতো লাল, কিন্তু জায়গায় জায়গায় কালচের ছোপ পড়ে আছে। ইঞ্জিনটা স্টিম চালিত, ধোঁয়া উঠছে ধীরে ধীরে। মনে হচ্ছে কোনো জাদুঘর থেকে বেরিয়ে আসা ট্রেন। গন্তব্যের কোনো বোর্ড নেই, সেরকম লোকজনও নেই। কাউকে যে জিজ্ঞাসা করব সেই রকম একজনকে খুঁজছিলাম। হঠাৎ পেছন থেকে কর্কশ গলায় একটা বুড়ো বলে উঠল, বাবু যাবেন কোথায়? পেছন ফিরে দেখি লাল মলিন পাঞ্জাবি আর একটা নোংরা সাদা ধুতি পরে লাঠির ওপর ভর দিয়ে আমার দিকে চেয়ে আছে এক 70 বয়স্ক লোক। চোখ দুটি কোটরগ্রস্ত, চুল ও দাড়ি ধপধপে সাদা, ঠোঁটে একটা অস্বাভাবিক এবং অসহ্য হাসি। আমি লোকটিকে অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করলাম, এই ট্রেনটা কি বর্ধমান যাবে? লোকটি একটি ঠোঁট বিকৃত হাসি হেসে বলল, এই ট্রেন সবাইকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। তোমার গন্তব্য বর্ধমান হলে সেইখানেই পৌঁছে দেবে।
উঠে পড়ো তাড়াতাড়ি, শেষ গাড়ি এটা। এর পার ভোর 5টার আগে আর কোনো গাড়ি পাবে না। আমি প্ল্যাটফর্মে এদিক ওদিক দেখছিলাম যদি অন্য কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ করতে পারি, কিন্তু কারোর দেখা পেলাম না। হঠাৎ পেছন ফিরে দেখি সেই বুড়ো অদৃশ্য হয়েছে। একটু অবাকই হলাম। সাধারণত ট্রেনের সামনে গন্তব্য লেখা থাকে, এই ট্রেনে কিন্তু কিছুই নেই। শুধু একটা ভাঙা মাইক থেকে ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজে ঘোষণা হলো, শেষ যাত্রী উঠুন। আর বিশেষ কিছু না ভেবে দৌড়ে কামরায় উঠে পড়লাম। কামরার ভেতর ঢুকতেই নাকে এলো একটা অদ্ভুত গন্ধ। পোড়া ধূপের সাথে মিশে আছে গঙ্গার তীরের ভেজা কাদার গন্ধ। কামরার ভেতরটা আলো আঁধারিতে ভরা, সিটগুলো চটের তৈরি। ছাদের দিকে তাকালে দেখা যাচ্ছে পুরনো তেলের লণ্ঠন ঝুলছে। বৈদ্যুতিক আলো নেই, শুধু সেই কমলা রঙের লণ্ঠনের আলো। বৈদ্যুতিক আলো না থাকাটা আমাকে বেশ ভাবিয়ে তুলল। একবার ভাবলাম নেমে যাই ট্রেন থেকে, কিন্তু ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। একটু ভয় লাগলো, কিন্তু নিজেকে বোঝালাম নিশ্চয়ই কোনো বিশেষ ট্রেন, হয়তো হেরিটেজ ট্রেন বা কিছু একটা। জানালার ধারে একটা সিট বেছে নিয়ে বসলাম। কামরাটা একদম ফাঁকা নয়, একদম শেষ মাথায় একজন লোক বসে আছেন। মাঝবয়সী, লম্বা, পরনে তামাটে রঙের একটা আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা জপের মালা। কিন্তু তার ঠোঁট দুটো নড়ছে না, তিনি শুধু সামনের দিকে তাকিয়ে আছেন। ট্রেন ততক্ষণে ভালো গতি নিয়েছে। লোহার রেল লাইনের ওপর ট্রেনের লোহার চাকার ঘর্ষণের শব্দ শুনে মনে হলো কেউ যেন একটা কাঁদছে। দীর্ঘ, ক্লান্ত, বিষণ্ণ একটা আওয়াজ। আমি জানালার দিকে মুখ ঘোরালাম। বাইরে হাওড়ার প্ল্যাটফর্ম ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। তারপর অন্ধকার, শুধু অন্ধকার। ট্রেন এগিয়ে চলল অজানার দিকে। মিনিট 10 কেটে গেল। বাইরে তাকালে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। গাছপালা থাকলে অন্তত আবছা ছায়া দেখা যেত, কিন্তু বাইরে যেন একটা ঘন কালো পর্দা টানা। মাঝে মাঝে দূরে কোথাও একটা নীলাভ আলো দেখা যাচ্ছে, সাথে সাথে সেটা মিলিয়ে যাচ্ছে। ট্রেনের গতি অস্বাভাবিক রকম বেশি। সাধারণত লোকাল ট্রেন এত জোরে যায় না, তবে এটা যেন উঠছে। পকেট থেকে মোবাইলটা বের করলাম। নেটওয়ার্ক নেই, কিন্তু ঘড়িটা দেখতে গিয়ে আমি চমকে উঠলাম। 10:16 থেকে চোখের সামনে সময় হয়ে গেল 10:15। আমি ভাবলাম হয়তো ভুল দেখছি। তারপর ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলাম মোবাইলের ঘড়ি উল্টো দিকে ঘুরছে। রাত 10:15 থেকে 10:10, তারপর 10:05, তারপর 10টা। সেকেন্ডের কাঁটা উল্টো দিকে ঘুরছে। আমি চোখ কচলালাম, স্ক্রিনটা নিভিয়ে আবার জ্বাললাম। একই ব্যাপার, ঘড়ি পেছনে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমি উঠে সামনের লোকটির কাছে গেলাম। দাদা, এই ট্রেনটা কোন দিকে যাচ্ছে?
বর্ধমান যাবে? লোকটি এবার মালা জপ থামালেন, আমার দিকে ঘুরলেন। তার কপালে চওড়া করে রক্তচন্দনের তিলক, চোখ দুটো গভীর, অনেক পুরনো কোনো পুকুরের মতো, যেখানে নিচে কি আছে বোঝা যায় না। তিনি একটু হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। তিনি কণ্ঠে একটা গমগমে সুরে বললেন, বর্ধমান বাচ্চা, এই ট্রেন পঞ্চভূতের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। তুমি ভুল করে উঠে পড়েছ, তবে আমি দেখতে পাচ্ছি তোমার ললাটে এখনো আয়ু লেখা আছে। তাই চিন্তা নেই, কিন্তু সাবধান থেকো। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো মতে বললাম, মানে? তিনি গম্ভীর কণ্ঠে বললেন, মানে হলো, পরের স্টেশনে ট্রেন থামবে। ভুলেও প্ল্যাটফর্মে পা রেখো না। ওখানে যা দেখবে, চেনা মুখ, প্রিয় মানুষ, সবই মায়া। ওরা টানে, একবার পা দিলে আর ফেরা নেই। আমি ঢোক গিলে বললাম, আপনি কে? লোকটি উত্তর দিলেন না, শুধু আবার সামনের দিকে তাকালেন। জপের মালাটা আবার নাড়তে শুরু করলেন। লোকটাকে দেখে পাগল বলে মনে হচ্ছে না, তার কথা বিশ্বাসও করা যাচ্ছে না। আবার পরিস্থিতি যে অস্বাভাবিক, এই কথাও অস্বীকার করবার নয়। না হলে মোবাইলের ঘড়ি কখনো উল্টো দিকে ঘোরে? মনে মনে এইসব ভাবছি। ঠিক তখনই ট্রেনটা একটা মৃদু ঝাঁকুনি দিয়ে থামল। আমি জানালার বাইরে তাকালাম। প্ল্যাটফর্ম আছে, কিন্তু কোনো স্টেশন নয়। চারিদিকে ঘন কুয়াশা। সেই কুয়াশার ভেতর থেকে একটা কমলা রঙের আলো আসছে। দূরে কোথাও আগুন জ্বলছে। প্ল্যাটফর্মের পাথরগুলো কালো, আর সেই কুয়াশার আড়াল থেকে একটা অবয়ব এগিয়ে আসছে। আমার বুকটা ধক করে উঠল। সাদা থান পরা একজন বৃদ্ধা, হাতে একটা পুরনো পেতলের কোষাকুষি, পায়ে আলতা, কপালে সিঁদুর। আমি চিনতে পারলাম, দিদা। ভালোবেসে দিদুন বলে ডাকতাম আমি। 10 বছর আগে গঙ্গাসাগর থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সেই তীর্থযাত্রা থেকে আর ফেরেননি। দেহ পাওয়া যায়নি। পুলিশ কেস করা হয়েছিল, কিছুদিন খোঁজাখুঁজিও হয়েছিল। তারপর সব থেমে গেছে। 10 বছর ধরে আমি তাকে স্বপ্নে দেখি, আর আজ তিনি আমার সামনে দাঁড়িয়ে। দিদুন প্ল্যাটফর্মে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের মণি দুটো ঘোলাটে, যেন কাঁচের মার্বেল। তিনি হাত তুলে আমাকে ডাকলেন। তার ঠোঁট নড়ছে। চলে আয় দাদু ভাই, এখানে আয় আমার কাছে। এখানে অনেক শান্তি, ভালো থাকবি তুই। আয়, দেরি করিস না, নেমে পড় ট্রেন থেকে তাড়াতাড়ি। সেই গলার স্বর। ছোটবেলায় দিদুন ঠিক এভাবেই ডাকতেন। বাড়ির উঠোনে খেলতে থাকলে দুপুরবেলা ভাত খেতে ডাকতেন। সেই একই গলা। আমার পা দুটো নিজে থেকেই দরজার দিকে এগোতে লাগলো। মাথার ভিতরে একটাই চিন্তা, দিদুন, দিদুন ফিরে এসেছেন। কিন্তু ঠিক যখন আমি ট্রেনের দরজার কাছে পৌঁছেছি, পাদানিতে একটা পা তুলেছি, তখনই পেছন থেকে একটা হাত আমাকে ট্রেনের ভেতরে টেনে নিল। দিদুনের অবয়বটা হঠাৎ করেই খুব দ্রুত এগিয়ে এলো আমার দিকে। আমি দেখলাম দিদিমার পায়ের পাতা দুটো পেছনের দিকে ঘোরানো,
গোড়ালি সামনে, আঙ্গুল পেছনে, আর তিনি হাসছেন, কিন্তু সেই হাসিতে ঠোঁট নেই, শুধু দাঁত বেরিয়ে আছে, লম্বা ধারালো দাঁত। মানুষের দাঁত এরকম হয় না। এ দিদিমা নন, দিদিমার রূপ ধরে আসা কোনো অশুভ সত্তা। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও! ঠিক তখনই তামাটে পোশাকের লোকটি, যিনি আমাকে ট্রেনের মধ্যে টেনে নিয়েছিলেন, হাত তুললেন। তারপর বজ্রের মতো গলার স্বরে বললেন, ওং শ্রীমদ দক্ষিণাকালিকায় নমঃ। তার সেই গলার আওয়াজে ট্রেনের দরজা সজোরে বন্ধ হয়ে গেল। বাইরে দিদিমার অবয়বটা যেন মুহূর্তের মধ্যে বিকৃত হয়ে গেল, একটা কালো ছায়ায় পরিণত হলো, তারপর মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। ট্রেন আবার চলতে শুরু করলো। আমি মেঝেতে বসে হাঁটু জড়িয়ে ধরলাম, সারা শরীর কাঁপছে। লোকটি আমার পাশে এসে বসলেন, মাথায় একটা হাত দিয়ে বললেন, ভয় নেই বাছা, আজ অমাবস্যা। এই রাতে ওরা অনেক শক্তিশালী হয়, আমাদের প্রিয় মানুষের রূপ ধরে টানে। তবে তুমি চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। এই ট্রেনের মধ্যে তুমি যতক্ষণ আছো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সমস্যা হলো, মায়া দিয়ে ওরা মানুষকে ট্রেনের বাইরে টেনে নিয়ে যায়। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি কে? এবার তিনি একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি পথ প্রদর্শক। যারা ভুল করে এই ট্রেনে উঠে পড়ে, তাদের ফিরিয়ে দেওয়াই আমার কাজ। এই ট্রেনটা কোথায় যাচ্ছে? যেখানে সময় নেই, যেখানে দেহ নেই, শুধু আত্মা আছে। আমি কথা বলতে পারলাম না। তিনি আমাকে আশ্বস্ত করে বললেন, কিন্তু তুমি এখনো জীবিত, তোমার ললাটে আয়ু আছে, তাই তুমি ফিরবে। ট্রেন আবার থামল। এবার বাইরে একটু অন্যরকম। এখানে আলো আছে, মশাল জ্বলছে সারি সারি। প্ল্যাটফর্মের পাথরগুলো সাদা, আর প্ল্যাটফর্মে মানুষ দাঁড়িয়ে আছে, অনেক মানুষ, কিন্তু তারা কেউ কথা বলছে না। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। সবার পরনে সাদা কাপড়, সবার চোখ একদিকে, ট্রেনের দিকে। আমার পাশের লোকটি কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, চোখ বন্ধ করো, এই স্টেশনে তোমার পরিচিত অনেককে দেখবে, তারা তোমাকে ডাকবে, সাড়া দিও না। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু কানকে বন্ধ করতে পারলাম না। অনিরুদ্ধ, অনিরুদ্ধ। শ্রীময়ীর গলা। শ্রীময়ী আমার প্রেমিকা, 2 বছর আগে মারা গেছে ক্যান্সারে। আমি কাঁপা গলায় বলে উঠলাম, শ্রীময়ী? লোকটি আমার কাঁধ চেপে ধরে বললেন, না, ওটা তুমি যাকে ভাবছো সে নয়। চোখ বন্ধ রাখো। অনি, একটু জল, একটু জল দাও না। শ্রীময়ীর গলায় কান্না, বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। 2 বছর ধরে আর কখনো সেই গলা আমি শুনিনি। আজ এত কাছ থেকে। কিন্তু আমি চোখ বন্ধ রাখলাম, মনে মনে জপ করতে শুরু করলাম, ওং নমো ভগবতে বাসুদেবায়। ছোটবেলায় ঠাকুমা শিখিয়েছিলেন,
বিপদে এই মন্ত্র পড়তে। ধীরে ধীরে সিময়ীর গলার আওয়াজটা মিলিয়ে গেল। তারপর একটা তীক্ষ্ণ আওয়াজ, যেন কোনো আহত পশু। তারপর নিস্তব্ধতা। ট্রেন আবার চলতে শুরু করলো। পাশের লোকটি বললেন, ভালো করেছ, তুমি ফিরবে। আমি জানি না কতক্ষণ চোখ বন্ধ করে বসেছিলাম। একসময় অনুভব করলাম ট্রেনের গতি ধীরে ধীরে কমছে। বাইরে আলো ফুটছে। সেই অন্ধকার পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে। চোখ খুললাম। জানালার বাইরে ভোরের আলো। কুয়াশা আছে, কিন্তু সেই ভয়াল কুয়াশা নয়, সাধারণ শীতের কুয়াশা। আর দূরে একটা স্টেশন দেখা যাচ্ছে। ট্রেন থামলো। আমি পাশের সিটে তাকালাম। লোকটি নেই। কখন উঠে গেলেন? কামরায় কেউ নেই। স্টেশনের নামের বোর্ড পড়লাম, ব্যান্ডেল। আমি কামরা থেকে নেমে এলাম। পা মাটিতে পড়তেই যেন শরীরে প্রাণ ফিরে এলো। ঠান্ডা বাতাসে বুক ভরে শ্বাস নিলাম। প্ল্যাটফর্মের একটা বেঞ্চে বসলাম। পকেটে হাত দিতেই কিছু একটা অনুভব করলাম। হাত দিয়ে সেটা বের করে আনতেই দেখতে পেলাম একটা বেলপাতা। তাজা বেলপাতা, সবুজ, এই মাত্র গাছ থেকে ছিঁড়েছে এমন তাজা। কিন্তু কে দিল? আমি চারিদিকে তাকালাম। প্ল্যাটফর্মে কেউ নেই। শুধু দূরে একজন ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে। তামাটে পোশাকের লোকটির কথা মনে পড়ল। তিনি কে? আমি ওই ট্রেনের দিকে তাকালাম। ট্রেনটা নেই। যে ট্রেনে এলাম সেই ট্রেনটাই নেই। প্ল্যাটফর্ম ফাঁকা। এই ঘটনার পর থেকে আমি অমাবস্যার রাতে বাইরে যাই না। বাড়িতে থাকি। সন্ধ্যায় প্রদীপ জ্বালাই, ধূপ দিই, মায়ের কাছ থেকে শেখা সেই পুজো করি। কিন্তু কখনো কখনো রাতে ঘুম ভেঙে যায়। জানালার বাইরে তাকায়। মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও একটা লাল রঙের ট্রেন যাচ্ছে। অন্ধকারের ভেতর দিয়ে কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু সেই লাল রংটুকু। আর মনে হয় কেউ ডাকছে সেই পরিচিত গলায়। আমি প্রতিবার জানালার পর্দা টেনে দিই, চোখ বন্ধ করি, মনে মনে জপ করি, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। কিন্তু একটা প্রশ্ন আজও মাথায় ঘোরে। সেই তামাটে পোশাকের লোকটি যিনি আমাকে বাঁচিয়েছিলেন, তিনি কি নিজে সেই ট্রেনের যাত্রী ছিলেন, নাকি তিনিও আমার মতো ভুল করে উঠেছিলেন আর ফিরতে পারেননি? আর সেই বেলপাতাটা? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। হয়তো কোনোদিন জানব না। এতক্ষণ আপনারা শুনছিলেন আমার লেখা এবং পাঠ করা গল্প গন্তব্য অজানা। অনিরুদ্ধ ফিরতে পারলেও সেই লাল ট্রেন আর তামাটে পোশাকের রহস্যময় লোকটির কথা কি আমাদের মনে থেকে যাবে না? আপনার কি মনে হয় সেই লোকটি কে ছিল? সে কি সত্যিই কোনো রক্ষাকর্তা নাকি অন্য কিছু?
কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। আপনাদের এক একটি মন্তব্য আমার জন্য অমূল্য। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের অজানার এই অভিযানে নিয়মিত সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রহস্য, নতুন কোনো রোমাঞ্চ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, কারণ অন্ধকার নামলে গন্তব্য অনেক সময়ই আমাদের অজানা থেকে যায়। ধন্যবাদ।